আজকের এই আলোচনায় আমরা আত্মার এক বেশ অন্য রকম রূপান্তরের যাত্রার কথা বলবো। মানে কাঁটা থেকে কিভাবে ফুল হয়ে ওঠা যায় তারই একটা গল্প। আর পুরো বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব একটা খুব সুন্দর রূপকের মধ্যে দিয়ে। তো চলুন শুরু করা যাক একটা খুব গভীর আর শক্তিশালী শান্তির অভিবাদন দিয়ে। ওম শান্তি। এই কথাটা যেন আমাদের আজকের আলোচনার জন্য একটা শান্ত স্থির পরিবেশ তৈরি করে দেয়। কিন্তু একবার ভাবুন তো, আমরা যে শান্তির কথা বলছি তার ঠিক উল্টোটা যদি সত্যি হয়, কি হবে যদি আমাদের এই পৃথিবীটাই আসলে একটা কাঁটার জঙ্গল হয়ে থাকে? আমাদের আজকের আলোচনার উৎস ঠিক এই প্রশ্নটা দিয়ে কিন্তু শুরু হচ্ছে। তাহলে চলুন প্রথমে সমস্যাটার গভীরে যাওয়া যাক। মানে দেখা যাক আমাদের উৎস আজকের এই পরিস্থিতিকে ঠিক কিভাবে বর্ণনা করছে। একবার ভাবুন তো, কি ভীষণ একটা তুলনা। উৎস আমাদের বলছে যে একসময় এই পৃথিবীটা ছিল আল্লাহর বাগানের মতো, মানে ফুলে ফুলে ভরা একটা স্বর্গ। আর এখনকার পৃথিবীটা নাকি হয়ে গেছে একটা কাঁটার জঙ্গল, একটা বিষাক্ত সাগর, মানে বলতে গেলে একেবারে নরকের মতো। এই তথাকথিত কলিযুগের বৈশিষ্ট্যগুলো আরও পরিষ্কার করে বলা হয়েছে। যেমন মানুষ এখানে একে অপরের কাছে কাঁটার মতো, সবাই শুধু নিজের দেহ নিয়েই সচেতন, আর চারিদিকে শুধু সংঘাত আর লড়াই। বলা হচ্ছে মানবতা যেন একটা বিষাক্ত সাগরে ডুবে যাচ্ছে, আর আসুরিক বা দানবীয় ওগুলো তো একদম সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, তাহলে এই কাঁটার জঙ্গল থেকে বেরোনোর উপায়টা কি? এখানেই আসছে সমাধানের প্রসঙ্গ, এক ধরনের ঐশ্বরিক হস্তক্ষেপের ধারণা। আমাদের উৎসের একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ হল বাপদাদা। ইনি হলেন সেই পরম সত্তা, বা বলা যেতে পারে আত্মার মালি, যিনি এই সব কিছু বদলে দেওয়ার জন্যই পৃথিবীতে আসেন। আর তার উদ্দেশ্যটা কি? দেখুন, এই একটা কথাই সবটা পরিষ্কার করে দেয়। আমি এসেছি কাঁটা থেকে ফুল বানাতে। এর মানে হলো মানুষকে তার খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় ফিরিয়ে আনা। একদম সহজ কথা। বেশ, উদ্দেশ্য তো বোঝা গেল, কিন্তু এই রূপান্তরটা এটা ঘটবে কিভাবে? চলুন এবার সেই পথটা নিয়েই একটু কথা বলা যাক। উৎস বলছে এই রূপান্তরের পথে মোট 4টে ধাপ আছে। প্রথমত, নিজের ভেতরের কাঁটা, মানে খারাপ দিকগুলো খুঁজে বের করা। দ্বিতীয়ত, সেই খারাপ গুণগুলোকে মন থেকে একেবারে উপড়ে ফেলা। তারপর ভালো গুণগুলোকে যত্ন করে বাড়িয়ে তোলা। আর সবশেষে নিজের মুখ থেকে সবসময় যেন ভালো কথা বা রত্নের মতো জ্ঞান ছড়িয়ে পড়ে। আর এই পুরো প্রক্রিয়ার একদম কেন্দ্রে রয়েছে একটা আধ্যাত্মিক অভ্যাস। উৎসে বলা হয়েছে যে এই পরিবর্তনের মূল চাবিকাঠি হল সেই পরম মালির স্মরণ, মানে তাকে সবসময় মনে রাখা। এবার দেখা যাক এই যে রূপান্তরের কথা আমরা বলছি, সেটাকে দৈনন্দিন জীবনে কাজে লাগাতে হবে কিভাবে। এখানে দেখুন পদ্ম ফুলের কি অসাধারণ একটা রূপক ব্যবহার করা হয়েছে। কথাটা কি সহজ, অথচ গভীরভাবে বুঝিয়ে দিচ্ছে যে সংসারের কাদামাটির মধ্যে থেকেও কিভাবে পবিত্র থাকা সম্ভব। আর যে নিজে একটা ফুলে পরিণত হয়েছে, তার কাজ কিন্তু ওখানেই শেষ হয়ে যাচ্ছে না। তার নতুন দায়িত্ব হলো অন্যদের সাহায্য করা, ঠিক যেন একজন ছোট মালি। তাদের লক্ষ্য হলো আরও অনেক অনেক সুন্দর ফুল ফোটানো। তো এই যে সবাই মিলে রূপান্তরিত হবার চেষ্টা, এর চূড়ান্ত ফলাফলটা কি হবে? উৎস এখানে একটা ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু নতুন কিছু তৈরি করার আগে তো পুরনোকে ভাঙতে হয়, তাই না? উৎস বলছে এই কাঁটার জঙ্গলকে প্রথমে পরিষ্কার করতে হবে। আর এই পরিষ্কার করার প্রক্রিয়াটা বেশ ভয়ঙ্কর। এমনকি মহাভারতের যুদ্ধ বা পারমাণবিক বোমার মতো বিশাল ধ্বংসের কথাও এখানে উল্লেখ করা হয়েছে। তবে এই ধ্বংসের পরেই আসে সৃষ্টির প্রতিশ্রুতি। সেই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেবে এক নতুন জগৎ, একটা নিখুঁত ফুলের বাগান, যেখানে স্বর্গের মতো শান্তি থাকবে। আর বলা হচ্ছে দুধের নদী বইবে। চলুন এবার পুরো আধ্যাত্মিক যাত্রাটার সারসংক্ষেপটা একটা শেষ কিন্তু খুব মনে রাখার মতো রূপকের মাধ্যমে বুঝে নেওয়া যাক। এই শেষ রূপকটা কিন্তু খুবই আকর্ষণীয়। পুরো আধ্যাত্মিক জার্নিটাকে এখানে একটা ফ্লাওয়ার শো বা ফুল প্রদর্শনীর সাথে তুলনা করা হয়েছে। মানে জীবনের এই প্রদর্শনীতে আমাদের সবার লক্ষ্য হলো সবচেয়ে সেরা ফার্স্ট ক্লাস ফুল হয়ে ওঠা, যার চরিত্র হবে ফুলের মতোই মিষ্টি। সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের সবাইকে একটা খুব সহজ অথচ গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। জীবনের এই যে বাগান, সেখানে আসলে কি ফলানো হচ্ছে?
কাঁটা নাকি ফুল